নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টার তথা ফাইনাল সেমিস্টারের আমাদের যে পাঠ্য রয়েছে হাস্যবিদ্য কথা যে গদ্যাংশটি রয়েছে আমি সেটাই তোমাদের পড়াবো। তো আমি আশা রাখছি আমার এই ভিডিওটি কেউ তোমরা স্কিপ করবে না, তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই গদ্যাংশ সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা পড়বো আজকে কি হাস্যবিদ্য কথা, তাই তো? হাস্যবিদ্য কথা। আচ্ছা, এটি হচ্ছে একটি, জেনে রাখতে হবে, গল্প সাহিত্য আমাদের যেটা আছে, গল্প সাহিত্যে এটি হচ্ছে একটা গদ্যাংশ। হ্যাঁ, আচ্ছা, এবার বলি যে গল্প সাহিত্য বিষয়টা কেমন, যে আমরা বাস্তব জগতে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, এই থেকে আমাদের যে জ্ঞান, আচ্ছা, এটা অতটা রস মাধুর্যপূর্ণ নয়। ওই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে গল্প সাহিত্য আমাদের মনে রসের উদ্রেক ঘটায়, রস সঞ্চার করে। আচ্ছা, যেমন আমাদের পঞ্চতন্ত্র, হিতোপদেশ, আচ্ছা, শুক সপ্ততি কথা, পুরুষ পরীক্ষা, এই ধরনের গল্প কথার মাধ্যমে কি হয়, কবিরা আমাদের পাঠক হৃদয়ে একটা স্থান করে নেয়, জায়গা করে ফেলে। কিভাবে না, রসের মাধ্যমে, তাই তো? এতে আমাদের কি হয়, বেশি আকর্ষণ, মনোমুগ্ধকর হয় বিষয়গুলো। তো তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমাদের হাস্যবিদ্য কথা। এই হাস্যবিদ্য কথা এটিও কিন্তু একটি আমাদের গল্প সাহিত্যের কিন্তু অন্তর্গত। হ্যাঁ, একটা গল্প গ্রন্থের অন্তর্গত, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে হাস্যবিদ্য কথা এই যে আমাদের আমাদের পাঠ্যটি গৃহীত হয়েছে, হ্যাঁ, গদ্যাংশটি, এটি রচয়িতাকে। তো কবি পরিচিতি আমরা দেখতে পাচ্ছি যে মৈথিলী কবি বিদ্যাপতি ঠাকুর। আচ্ছা, মৈথিলী কবি বিদ্যাপতি ঠাকুর, এই যে বিষয়টা, তার এই বিদ্যাপতি ঠাকুর, ঠাকুর হচ্ছে তার হচ্ছে পদবী বলতে পারি আমরা। এই মৈথিলী কবি কেন বলা হয়েছে না, তিনি হচ্ছে মৈথিলী কবি বিদ্যাপতি ঠাকুর বলা হয় একটা, তার কারণ হচ্ছে আমাদের তার জন্মস্থানটা পাচ্ছি বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রাম। এটা হচ্ছে পরীক্ষাটা প্রশ্ন আসতে পারে যে বিদ্যাপতির জন্মস্থানটা কোথায়। বিদ্যাপতির জন্মস্থানটা কোথাও হচ্ছে বিহার, বিহার আমাদের রাজ্য পাশেই। আচ্ছা, বিহার রাজ্যের দ্বারভাঙা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসফি গ্রাম। আচ্ছা, এবার বলি যে বিদ্যাপতি, হ্যাঁ, তিনি হচ্ছেন, তার পিতা হচ্ছেন কিন্তু গণপতি ঠাকুর। আচ্ছা, এই বিদ্যাপতির সময়কালটা যদি আমরা দেখে নিই, 1400 থেকে 1500 শতক। আচ্ছা, 1400 শতকের শেষার্ধ বলা হয়, আর 1500 শতকের হচ্ছে প্রথমার্ধ। এই যে সন্ধিক্ষণ, ঠিক আছে, এই সন্ধিক্ষণের মধ্যে হচ্ছে তার সময়কালটা। এই জন্য এই কবি বিদ্যাপতি একটা নাম হচ্ছে, তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কি বলা হয় না, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় তাকে, কাকে? বিদ্যাপতি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিদ্যাপতির নাম হচ্ছে বিদ্যাপতি ঠাকুর, তার পদবী, ঠিক আছে। আচ্ছা, এই বিদ্যাপতি যদি আমরা দেখে নিই যে এটা ব্যুৎপত্তি কি না, সাধারণ বিষয়ে বলতে গেলে বিদ্যাপতি হচ্ছে বিদ্যায়াহা পতিহি। বিদ্যা কথা অর্থ কি? জ্ঞান, অর্থাৎ যিনি জ্ঞানের অধিপতি তাকেই বলা হয় বিদ্যাপতি। তাহলে বিদ্যায়াহা পতিহি, বিদ্যাপতি অর্থাৎ যিনি জ্ঞান সম্পর্কিত, পূর্ণমাত্রায় জ্ঞান রয়েছে, এটাকে বলা হয়, তাকে বলেছে বিদ্যাপতি। আর তিনি ছিলেন শৈব ধর্মাবলম্বী, তিনি শৈব উপাসক ছিলেন। কিন্তু একটা বিষয় আছে জানতে হবে, তিনি পরবর্তীকালে আমাদের বৈষ্ণব পদাবলিতে কিন্তু তার আমাদের ভগবান শ্রী রাধাকৃষ্ণের পদাবলী কীর্তন রচনা করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং স্বয়ং শ্রীগণ চৈতন্য মহাপ্রভু তার খ্যাতি তাকে কদর করেছিলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলা আমাদের যারা বিষয় আছে বৈষ্ণব, সেইখানে কবি বিদ্যাপতির কিন্তু যথেষ্ট কিন্তু অবদান রয়েছে। আচ্ছা, তো আমরা এই বিষয়ে থাকবো আমাদের হাস্যবিদ্য কথা। হ্যাঁ, তো এইটা হচ্ছে কবি বিদ্যাপতি রচিত। বিদ্যাপতির বংশ পরিচয় আমরা জানলাম যে তার পিতা হচ্ছে গণপতি ঠাকুর। আচ্ছা, আর তার জন্মস্থান জানতে পারলাম যে বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী মহকুমা অন্তর্গত বিসফি গ্রাম। আচ্ছা, এবং হচ্ছে কি তার কিছু গ্রন্থ রয়েছে। কেমন গ্রন্থ বলছে? কীর্তি পতাকা, এটা হচ্ছে একটা ঐতিহাসিক গ্রন্থ। আচ্ছা, পুরুষ পরীক্ষা, এটা হচ্ছে সংস্কৃত ভাষা। আচ্ছা, সংস্কৃত ভাষাটি একটি গল্প সাহিত্য। আচ্ছা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, আচ্ছা, বিভাগ সার, আচ্ছা, লিখনাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, এই গ্রন্থগুলো পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই যে তার যে আমাদের মৈথিলী কবি বলছি তাকে, হ্যাঁ, বিদ্যাপতি, তার যে কিছু উপাধি রয়েছে। আমরা জানি যে বিভিন্ন আমাদের সংস্কৃত সাহিত্যে কিছু মহান যারা কবি তাদের উপাধি দেওয়া হয়, তাই তো? যেমন আমরা একটা কারিকা পেয়েছিলাম যে উপমা কালিদাসস্য ভারবে অর্থ গৌরবম
নৈষদে পদলালিত্যং মাঘে সন্তি ত্রয় গুণাহা, ঠিক আছে। অর্থাৎ মহাকবি কালিদাস তিনি উপমা প্রয়োগের জন্য বিখ্যাত, জগৎ প্রসিদ্ধ। ঠিক তেমন আমাদের দেখতে পাচ্ছি এই বিদ্যাপতি ঠাকুর তারও কিছু উপাধি রয়েছে, কি তাকে বলা হয় মৈথিল কোকিল বলা হয়, ঠিক আছে, মৈথিল কোকিল। আচ্ছা, এবং অভিনব জয়দেব, অভিনব জয়দেব হচ্ছে কার, এটা প্রশ্ন আসতে পারে যে কার, ঠিক আছে। তা এটা হচ্ছে কস্য উপাধি, এটা হচ্ছে কিন্তু বিদ্যাপতি ঠাকুর, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বিষয় বলে রাখি তিনি হচ্ছে দাক্ষিণাত্যের আমাদের যে কাঞ্চি, দাক্ষিণাত্য মূলত দক্ষিণ ভারতের আমাদের যে রাজা শিবসিংহ তাকে হচ্ছে কিন্তু তিনি সভাপতিত্ব করেছেন, মানে শিবসিংহকে রাজসভায় তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। এছাড়াও তিনি আরও কী কী আছে আমাদের, মানে এই শিবসিংহ ছাড়াও তিনি কীর্তিসিংহ, দেবসিংহ এই সমস্ত রাজার কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিলেন, ঠিক আছে, কবি বিদ্যাপতি। আচ্ছা, তো এইটা আমাদের মানে মোটামুটি জানা গেল যে হাস্যবিদ্য কথা এই যে গদ্যাংশটি রয়েছে এনার হচ্ছে কবি পরিচিতি, কবি হচ্ছে বিদ্যাপতি। আচ্ছা, আর ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, এবার আসি হাস্যবিদ্য কথা মূল অংশটা। আচ্ছা, হাস্যবিদ্য কথা এই যে নামকরণটা, আচ্ছা এটি হচ্ছে কীরকম না, আমি এটাকে ব্যুৎপত্তি করি হাস্যবিদ্য কথা বলছে হাসহ বিদ্যা ইয়স্য সহ হাস্যবিদ্যা, হাসহ বিদ্যা ইয়স্য সহ হাস্যবিদ্যা, এটি বহুব্রীহি সমাস। অর্থাৎ হাস বিদ্যা যার, হাসানোর যে বিদ্যা যা আছে সেটি হচ্ছে হাস্যবিদ্য। তস্য কথা ষষ্ঠী তৎপুরুষ, মানে হাস্য বিদ্যা ইয়স্য সহ হাস্যবিদ্যা, অর্থাৎ হাসাবার বিদ্যা যার জানা রয়েছে এমন ব্যক্তির কথা হচ্ছে হাস্যবিদ্য কথা। আচ্ছা, তাহলে যিনি হাসাতে পারেন, এক কথায় বলতে গেলে যিনি হাসাতে পারেন, তাহলে আমরা জানি সচরাচর যারা আমাদেরকে হাসায় তাদের আমরা কি বলি, জোকার বলি, তাই তো। তাহলে জোকার বা তাদের কিন্তু বলা হয় রাজসভার ক্ষেত্রে নিযুক্ত হলে তাকে বলা হবে বিদূষক বা ভাঁড়। অর্থাৎ হাসানোর যে ক্ষমতা বা হাসানোর যে বিদ্যা যার জানা রয়েছে এমন যে ব্যক্তির কথা বলছি সেটি হচ্ছে হাস্যবিদ্য কথা। তাই বলা হলো হাস্যবিদ্যা ইয়স্য সহ, হাস্যবিদ্যটি বহুব্রীহি সমাস। তস্য কথার ষষ্ঠী তৎপুরুষ, মানে তার কথা বলা হচ্ছে, মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো। আচ্ছা, এবার আমরা আসি হাস্যবিদ্য কথার হচ্ছে কি না চরিত্রতে। চরিত্র কেমন বিষয় জানতে হবে। এখানে আমরা পাচ্ছি রাজা সুপ্রতাপ, তিনি ছিলেন কাঞ্চীর রাজা। সুপ্রতাপ এই নামের দ্বারাই মানে একটা বোঝা যাচ্ছে যে তিনি প্রভাব প্রতাপশালী, হ্যাঁ, তার কিছু প্রভাব প্রতিপত্তি বেশি, সুপ্রতাপ। আচ্ছা, এছাড়া এখানে আমরা কি কি পাচ্ছি চরিত্রগুলো, মানে কি কি ক্যারেক্টারসগুলো রয়েছে আমাদের এই গল্পগ্রন্থটার মধ্যে, এই গদ্যাংশটার মধ্যে। এক হচ্ছে সুপ্রতাপ, তিনি ছিলেন কাঞ্চীর রাজা। এছাড়া রক্ষী পুরুষগণ, মানে রাজার দ্বাররক্ষী যারা তারা। ঘাতক পুরুষগণ, মানে যারা হচ্ছে মৃত্যুদণ্ড করে প্রাপ্ত করে, হ্যাঁ, মানে মৃত্যুদণ্ড যারা দেয় তাদেরকে। চারজন চোরের কথা পাচ্ছি আমরা। আর পাচ্ছি মন্ত্রীগণ। এছাড়া কি ধর্মাধিকারী বা বিচারক, যিনি বিচার করেন সব কিছু। আচ্ছা, এই ক্যারেক্টারগুলো বা এই চরিত্রগুলো হাস্যবিদ্য কথার মধ্যে আমরা পাই। আচ্ছা, এবার বলি হাস্যবিদ্য কথার উৎসটা কেমন। বলছে হাস্যবিদ্য কথা গল্পটি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। আচ্ছা, এটি তৃতীয় পরিচ্ছেদে, হ্যাঁ, 39 সংখ্যক গল্প। আচ্ছা, এবার বলি যে পুরুষ পরীক্ষা এটি হচ্ছে কিন্তু আমাদের কবি বিদ্যাপতি, এটি হচ্ছে একটা গল্পগ্রন্থ, ঠিক আছে, যেখানে অনেকগুলো গল্পের সংকলন রয়েছে, তার মধ্যে থেকে একটা গল্প হচ্ছে হাস্যবিদ্য কথা। সেটা কোথায় রয়েছে, সেটি হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে রয়েছে। আচ্ছা, এবং 44, মানে এটি হচ্ছে 39 সংখ্যক গল্প। আর এই পুরুষ পরীক্ষা, হ্যাঁ, এই পুরুষ পরীক্ষা এই যে গল্পগ্রন্থটা এর মধ্যে কিন্তু টোটাল 44টি গল্প এবং 3টি পরিচ্ছেদ আছে। তৃতীয় পরিচ্ছেদ মানে অন্তিম পরিচ্ছেদে হচ্ছে 39 সংখ্যক গল্প হচ্ছে আমাদের হাস্যবিদ্য কথা। আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার বলছে কি, আচ্ছা এবার আমি আর এখানে কিছু লিখিনি। এই যে হাস্যবিদ্য কথা গল্পের বিষয়বস্তুটা কেমন বলে রাখি। আচ্ছা, কাঞ্চীর রাজা সুপ্রতাপ, কাঞ্চীর রাজা ছিলেন সুপ্রতাপ। আচ্ছা, তার যে নামের দ্বারাই মানে বোঝা যাচ্ছে তিনি ছিলেন মানে খুব প্রভাবশালী একজন ব্যক্তি। আচ্ছা, তার রাজ্যে একজন ধনী ব্যক্তি বাস করত, ঠিক আছে। আচ্ছা, সেই ধনী ব্যক্তির গৃহে একদা একদিন 4 জন চোর চুরি করতে গেছিল। আর 4 জন চোরের মধ্যে সবাই কিন্তু ধরা পড়ে যায়, মানে 4 জন চোর চুরি করতে গিয়ে রাজার যারা রক্ষী পুরুষ রয়েছে তারা কিন্তু তাদেরকে ধরে ফেলে, ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে কি হয় না, রাজা কাছে নিয়ে আসে। রাজা কাছে আনলে রাজা সবাইকে মৃত্যুদণ্ডে আদেশ দেন এবং 3 জন চোরকে ওই রক্ষী পুরুষগণ, মানে ঘাতকগণ যারা আছে, ঘাতক যারা একজন আঘাত করবে, ঘাতক পুরুষগণ তারা হচ্ছে 3 জন চোরকে কি করেছিল, শুলে চড়িয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। আর চতুর্থ যে চোর ছিল সে ছিল অতীব চালাক, খুব বুদ্ধিমান,
আচ্ছা, সে ছিল খুব সুচতুর। সে কি করে, সে হচ্ছে বিভিন্ন রকম মানে কৌশল বা ফন্দি তৈরি করে ফেলে নিজের মধ্যে, যে আমাকে এখান থেকে বাঁচতে হবে। এই সম্পর্কে কিছু আমাদের এই যে স্থানটাতে পাচ্ছি আমরা, যে চাণক্য কিছু নীতি পাওয়া যায়, হ্যাঁ, যে বিপদে পড়লে কি করতে পারো এই সম্পর্কে বলা রয়েছে। তো যাই হোক, চতুর্থ চোর সে ছিল কিন্তু খুব চালাক, বা সে ছিল খুব বুদ্ধিমান। সে কি করে, যখন ছলে বলে কৌশলে সে কিন্তু সেই মৃত্যুদণ্ড থেকে কিন্তু বাঁচার উপায় কিন্তু খোঁজে, এবং সে একটা বুদ্ধি বের করে ফেলে। সে বলে কি, যে রক্ষী যারা মানে ঘাতক পুরুষদেরকে বলে যে আমার একটি মহৎ বিদ্যা জানা রয়েছে, যদি তোমরা আমাকে মেরে ফেলো তাহলে সে আমার মহৎ বিদ্যা কিন্তু লুপ্ত হয়ে যাবে এই জগৎ থেকে, তাহলে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। আগে আমার সেই বিদ্যাটি তোমরা জেনে নাও, তারপর আমাকে মৃত্যুদণ্ড দিও। তো সেই বলে সে অনুনয় বিনয় করতে থাকে, মানে রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ঘাতক পুরুষরা তাকে সব শেষে রাজার কাছে নিয়ে যায়, এবং সে রাজার কাছে গিয়ে অনুরোধ জানায় যে আমার একটি মহৎ বিদ্যা জানা রয়েছে। কি বিদ্যা না, আমি সোনার ফসল ফলাতে পারি। সোনার ফসল, সোনার বীজ নির্মাণ করে অঙ্কুরোদ্গম ঘটবে, সেখান থেকে সোনার ফসল ফলবে 1 মাসের মধ্যে। আচ্ছা, সেটা রাজা প্রথমে বিশ্বাস করতে না পেরে প্রথমে তাকে তিরস্কার করে, তারপর তাকে মেনে নিয়ে বলে ঠিক আছে তাই হবে। তখন শর্ত দেয় কি, চোর খুব অতিরিক্ত চালাক, সে শর্ত দিয়েছে যে এই বীজ তাকেই বপন করতে হবে যে জীবনে কখনো চুরি করেনি। এটা হচ্ছে তার একটাই শর্ত। এই কথা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে, মানে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। তো সে বলে কি, যে এইখানে এমন কোনো ব্যক্তি প্রয়োজন, মানে যে ব্যক্তি বীজ বপন করবে তাকে এমন হতে হবে সে জীবনে কখনো চুরি করেনি। তো তাহলে কি আমরা হচ্ছে বিষয়টা, প্রথমে সে রাজার কাছে বলে। রাজা বলে যে না, আমি ছোটবেলায় মানে ভিক্ষুকদের মানে দান করার উদ্দেশ্যে আমি পিতার অর্থ চুরি করেছি, তাই সে হয়ে গেল, বাদ হয়ে গেল। আচ্ছা, তারপর মন্ত্রী তো অবশ্যই রাজার রাজ্যে থাকলে মন্ত্রী চুরি করবেই, মন্ত্রীর কাছে কোনো চুরি করা মানে নেই, চুরি সে করবেই। আচ্ছা, এবার কি এছাড়া রয়েছে আমাদের কি না, যে ধর্মরক্ষী, মানে যে হচ্ছে আমাদের এই যে ধর্মাধিকারী বা বিচারক কি করছে, সে বলছে যে আমি ছোটবেলায় মায়ের মোদক চুরি করে খেয়েছিলাম, তাহলে আমিও কিন্তু পারবো না। তাহলে একে একে দেখা যাচ্ছে সবাই কিন্তু চোর। তাহলে একটা সিদ্ধান্তে পরিণত হলো, মানে আমাদের চোর সে কি বলে, যে আমরা কিন্তু সকলে কিন্তু সমান দোষী, মানে সকলে সমান অপরাধী, তাহলে সেক্ষেত্রে আমাকে কেন একা মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হবে, তাই না? তা এই কথাটা শুনে সকলে তখন মানে রাজসভার যারা ছিল সকলে, রাজা সহ মন্ত্রী সহ সকলে হেসে ওঠে। তাহলে এই যে রাজার যে একটা ক্রোধের সঞ্চার হয়েছিল, সেই ক্রোধ থেকে তার মানে একটা হাস্যরসের সৃষ্টি হলো। তাহলে ক্রোধ থেকে হাস্যরস সৃষ্টি হলো কার দ্বারা, ওই চোরের সেই কথার দ্বারা, তাই না? তখন তাকে রাজা মৃত্যুদণ্ড না দিয়ে সে বলল কি, তিনি কি বললেন, তিনি বললেন যে না, এই ব্যক্তি বা এই চোর আমার রাজ্যে কি করবে, আমাকে হাসানোর কাজে থাকবে এই রাজসভাতে, অর্থাৎ কি আমার এই রাজসভার ক্ষেত্রে সে হচ্ছে বিদূষক বা ভাঁড়, ঠিক আছে? এই বিদূষক বা ভাঁড়ের একটা তাকে পদ দেওয়া হবে। কেন, তার এই অতিরিক্ত বুদ্ধিমত্তার জন্য, আর সে হচ্ছে ভালো হাসাতে পারে। তাহলে এ থেকে আমরা শিক্ষা আমরা একটাই পাচ্ছি, যে বিপদে পড়লে কখনো বিচলিত না হয়ে ঠান্ডা মস্তিষ্কে আমাদের সব কিছুকে কী করতে হয়, খুব সুন্দর সুষ্ঠুভাবে সেটাকে পরিচালনা করতে হয়, যেমন চোরটি করে দেখালো, তাই না? তো এখান থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি যে কখনো বিচলিত হওয়া চলবে না। তো এই হচ্ছে আমাদের হাস্যবৃত্ত কথা গল্পের বিষয়বস্তু। তো আশা করছি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের হাস্যবৃত্ত কথা মূল পাঠ্যাংশটি টেক্সট ধরে আমি পড়াবো। আচ্ছা, এবং তারপরে আমি তোমাদের এখান থেকে যে প্রশ্ন যেগুলো আসবে, 2 নম্বরের প্রশ্ন থাকছে। হ্যাঁ, আমরা জানি যে গদ্য পদ্য থেকে, আচ্ছা, এবং হচ্ছে দৃশ্যকাব্য থেকে 2 নম্বরের কোশ্চেন আমাদের থাকছে। তো সেখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন, যেটা আমাদের সংস্কৃত ভাষাতে উত্তর করতে হবে, আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন প্রোভাইড করব পিডিএফের মাধ্যমে, পুরোপুরি সম্পূর্ণ পিডিএফ। আচ্ছা, তোমরা যারা আমার কাছে পড়তে চাইছো, কোচিংয়ে থাকতে চাইছো, আমি অলরেডি ব্যাচ শুরু করেছি, অনলাইনে আমার ব্যাচ রয়েছে। তো আমি স্ক্রিনে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 8250283989, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো আমি তোমাদের আমার সাধ্যমতো সব কিছু চেষ্টা করব। তো আশা করি সকলে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ক্লাসটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।